নরখাদক বাঘের অত্যাচার থেকে গ্রামবাসীদের বাঁচাতে ভোজালি দিয়ে বাঘ হত্যা করেছিলেন তিনি। সেই থেকে তার নামের আগে জুড়ে যায় বাঘা। এই তেজের সূত্রপাত কৈশোর থেকে। একটা পাগলা ঘোড়াকে কাবু করে একটি শিশুকে বাঁচিয়েছিলেন কিশোর যতীন। কলকাতার রাস্তাতেও ইংরেজ সেনাদের উদ্ধত ব্যবহার সহ্য করতে না পেরে তাদের বেদম পিটিয়েছিলেন তিনি। এমন কাণ্ড ঘটিয়েছিলেন দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ি স্টেশনেও। সেখানেও অন্যায়ের প্রতিবাদ করে কয়েকজন ব্রিটিশ সামরিক কর্মকর্তাকে উত্তম মধ্যম দিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকে বাঘা যতীন সাহসী ছিলেন। এক বৃদ্ধার ঘাসের বোঝা তার কাছ থেকে নিয়ে মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন বাঘা যতীন। আরেকবার ওলাওটা রোগের মলমূত্র নিজের হাতে পরিষ্কার করে তার সেবা করেছিলেন। আর একবার তো তার বেতন অন্য একজনকে দিয়ে তার ওই কাছ থেকে 5 পয়সা ধার করে ট্রামে করে বাড়ি ফিরেছিলেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। সদ্য যন্ত্রণা কাতর সহযোদ্ধাদের নিজের হাতে সেবা করতেন যতীন। গরমের দিনে পাখার বাতাস করে ঘুম পাড়াতেন তাদের। 1900 সালের একেবারে শুরুর দিকের একটি ঘটনা। হঠাৎ একদিন কুষ্টিয়ার পয়া গ্রামের পাশের গ্রামে একটি বাঘ দেখা গেল। বাঘ মারতে মণিভূষণ ও তার মামাতো ভাই যতীন্দ্রনাথ একটি মাত্র বন্দুক নিয়ে নেমে পড়লেন। সঙ্গে ছিল আরো 20-25 জন যুবকের দল। গ্রামে এক বিশাল মাঠের প্রান্তে যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন বাঘ হামলা করে যতীন্দ্রনাথের উপর। হাতে একটি মাত্র ভোজালি নিয়ে চলে দুজনের লড়াই। বাঘ তাকে কামড়ে ধরে আর যতীন্দ্রনাথ জাপটে ধরে থাকে বাঘকে। সুতরাং গুলি করা সম্ভব হচ্ছিল না। দীর্ঘ লড়াইয়ের পর সেই ভোজালি দিয়ে বাঘ হত্যা করে যতীন্দ্রনাথ, কিন্তু নিজে মারাত্মকভাবে আহত হন। তার শরীরের প্রায় 300 স্থানে ক্ষত দেখা গেল। অবস্থা আশঙ্কাজনক দেখে পাঠানো হলো কলকাতায়। চিকিৎসার ভার পড়ল সুরেশ প্রসাদের উপর। মাসখানেক পর তিনি একটু সুস্থ হলেন, কিন্তু তার পায়ে পচন ধরল। ডাক্তার তার পা কেটে বাদ দেওয়ার কথা বললেন, কিন্তু যতীনের মামাদের আপ্রাণ চেষ্টা ও ডাক্তারদের সুচিকিৎসার জন্য তার পা দুটো বাদ দিতে হয়নি। ডাক্তার সুরেশ প্রসাদ তাকে দেখে তার বীরত্বের কথা শুনে রীতিমতো অবাক হলেন এবং যতীন্দ্রনাথের এই কীর্তিকে সম্মান জানিয়ে তিনি তাকে বাঘা যতীন উপাধি দিলেন। বাঘ মারার পর গ্রামের সাধারণ মানুষ তাকে ভালোবেসে বাঘা যতীন নামে ডাকতে শুরু করেন। পরবর্তীতে এই বাঘা যতীন সমগ্র ভারতবর্ষে বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিতি লাভ করেন। ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবীবাদী আন্দোলনের দ্বিতীয় পর্বের সর্বাধিনায়ক ছিলেন তিনি। বাংলার সশস্ত্র বিপ্লবীবাদী দল যুগান্তর ও পরে সব বিপ্লবী দলের প্রধান নির্বাচিত হয়েছিলেন বাঘা যতীন। জার্মানদের সহায়তায় ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর পরিকল্পনার উদ্যোক্তাও তিনি ছিলেন। বাঘা যতীন জন্মগ্রহণ করেন 1879 সালের 7 ডিসেম্বর তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমার পয়া গ্রামে তার মাতৃতালয়ে। জন্মের পরে পারিবারিকভাবে তার নাম রাখা হয় জিতেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাবা উমেশচন্দ্র মুখোপাধ্যায় ও মা শরৎ শশী দেবী। তাদের আদি নিবাস ছিল যশোর জেলার ঝিনাইদহ মহকুমার রিসখালী গ্রামে। বাঘা যতীনের 5 বছর বয়সে তার বাবা মারা যায়। যতীনের পড়াশুনোর হাতেখড়ি পরিবারেই। প্রাথমিক লেখাপড়ার শেষে বড় মামা বসন্ত কুমার কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি করিয়ে দেন। এই স্কুল থেকে তিনি 1898 সালে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পাস করে তিনি কলকাতা সেন্ট্রাল কলেজ অর্থাৎ বর্তমানে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে ভর্তি হন। 1900 সালে যতীন বেঙ্গল গভর্নমেন্টের অধীনে 120 টাকা বেতনে একটি চাকরি পেয়ে কলকাতায় চলে আসেন। ওই বছর তিনি ইন্দুবালাকে বিয়ে করেন। তাদের পরিবারের 4টি সন্তান জন্ম নেয়, যথা অতীন্দ্র, আশালতা, তেজেন্দ্র এবং বীরেন্দ্র। 1903 সালে ঋষি অরবিন্দুর সাথে পরিচয় হয়ে যতীন বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। বাঘা যতীন সরকারি চাকরিজীবী অবস্থায় অত্যন্ত সুকৌশলে ও গোপনে বিপ্লবী সংগঠনের নেতৃত্ব দেন। 1903 সালে ঋষি অরবিন্দু, বাঘা যতীন এবং প্রমোদনাথ 102 নম্বর আপার সার্কুলার রোডে একটি বিপ্লবী আখড়া প্রতিষ্ঠা করেন। 1908 সাল। হঠাৎ একদিন কলকাতার মানিকতলার বিপ্লবীদের গোপন বোমার কারখানার বিপ্লবীরা পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ জানতে পারে এই বিপ্লবীদের মধ্যে একজন সরকারি লোক রয়েছেন, তার নাম বাঘা যতীন।
তিনি ওই দলের নেতা, কিন্তু তখন তিনি বাংলার গভর্নর জেনারেলের পার্সোনাল সেক্রেটারি। তার বিপ্লবী পরিচয় পেয়ে সরকারি মহল ও ব্রিটিশ প্রশাসন স্তম্ভিত হয়ে যায়। তার উপর কঠোর নজরদারি রাখা হয়। 1909 সালের 30শে নভেম্বর ব্রিটিশ সরকার ম্যাজিস্ট্রেট শামসুল আলমকে স্পেশাল ক্ষমতা দেন। এই ক্ষমতা বলে তিনি যে কাউকে গ্রেপ্তার করতে পারেন। ব্রিটিশ সরকারের দেওয়া এই ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট শামসুল আলম বিপ্লবীদের উপর চড়াও হয়ে একের পর এক বিপ্লবীকে গ্রেপ্তার করতে শুরু করে। বিপ্লবী যতীন তখন ম্যাজিস্ট্রেট শামসুল আলমকে হত্যার ষড়যন্ত্র করে। 1910 সালের 24শে জানুয়ারি শামসুল আলম যখন কলকাতার হাইকোর্ট থেকে সিঁড়ি বেয়ে নামছিলেন, তখন 18 বছরের বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত যতীনের নির্দেশেই তাকে গুলি করে হত্যা করেন। যতীনের নির্দেশে শামসুল আলম হত্যাকাণ্ডের পর ব্রিটিশ সরকার যতীনকে গ্রেপ্তার করে। এরপর যতীনকে আটকে রেখে চালানো হয় অকথ্য অত্যাচার, কিন্তু একটি তথ্যও বের করতে পারেননি। তাকে বিভিন্ন ধরনের লোভ ও প্রলোভন দেখানো হয়, এ তো কোনো কাজ হয়নি। হতাশ হয়ে ব্রিটিশ মহল তাকে প্রথমে প্রেসিডেন্সি জেলে এবং পরে আলিপুর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয়। তার নামে দেয়া হয় বিখ্যাত হাওড়া ষড়যন্ত্র মামলা। এই মামলা চলে 1 বছরেরও বেশি সময় ধরে। যথাযথ প্রমাণের অভাবে যতীনকে দোষী প্রমাণ করতে ব্যর্থ হয় ব্রিটিশ সরকার। 1911 সালের 21শে ফেব্রুয়ারি যতীন এই মামলা থেকে মুক্তি পান। এরপর তিনি চলে আসেন বর্তমান বাংলাদেশের যশোর জেলার ঝিনাইদহতে। এই সময়ে তিনি ঠিকাদারি ব্যবসা শুরু করে ব্রিটিশ সরকারকে পুরোপুরি সংসারী হওয়ার চিত্র দেখান। কিন্তু ব্যবসার আড়ালে গোপনে গোপনে বিপ্লবী কার্যক্রম পরিচালনা করেন বাঘা যতীন। 1914 সালের 4ই আগস্ট ইংরেজ জার্মান যুদ্ধ বাধে। এই যুদ্ধ বাঁধার 22 দিন পর সর্বাধিনায়ক যতীনের নেতৃত্বে সারা কলকাতায় বিপ্লবীদের কর্মকাণ্ড ব্যাপক আকারে সংগঠিত হতে থাকে। সকলেই ভারতের স্বাধীনতার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে শুরু করেন। নানা চড়াই উতরাই পার করে সবাই বিপ্লব করার জন্য লড়ে যান। সেই সময় বিপ্লবীদের সুরেশ নামক এক পুলিশ অফিসার প্রায় জ্বালাতন করতেন এবং বিনা কারণে ধরে নিয়ে যেতেন। বিপ্লবীরা একদিন সুযোগ বুঝে সুরেশকে হত্যা করেন। মৃত্যুর আগে লিখিত বক্তব্যে সুরেশ বলেন, যতীনের সঙ্গীরা তাকে মেরে ফেলেছে। তাই ব্রিটিশ সরকার আবারও যতীনের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকার লোভ ঘোষণা করেন। ইতিমধ্যেই সর্বাধিনায়ক যতীন জার্মান সরকারের সহায়তায় ভারত থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার পরিকল্পনা করেন। জার্মানির সাহায্য কামনা করলে জার্মান সরকার সম্মত হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে জার্মান জাহাজ মাভেরিক থেকে অস্ত্র নিয়ে বালেশ্বর রেল লাইন অতিক্রম করে ইংরেজদের সৈন্যদের মাদ্রাজ থেকে কলকাতায় যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। পরিকল্পনা অনুসারে 4 জন সহযোদ্ধাদের নিয়ে বুড়িবালাম নদীর তীরে অপেক্ষা করতে থাকেন বাঘা যতীন। কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা লোভী গ্রামবাসীদের মাধ্যমে তাদের আত্মগোপন করার কথা জানতে পারে। ওই গ্রামবাসীরা এই বিপ্লবী দলকে পালানোর সুযোগ দেননি। তারা বিপ্লবীদের পিছু নিয়ে পুলিশকে খবর দেয়। 1915 সালের 9ই সেপ্টেম্বর এই বিপ্লবী দলকে পুলিশ ও সেনাবাহিনী ঘিরে ফেলে। তবে যতীন তার 4 সহযোদ্ধাদের সাথে নিয়ে ইংরেজ পুলিশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। লড়াইয়ের এক পর্যায়ে যতীন গুরুতর আহত হন এবং পরের দিন বালেশ্বর হাসপাতালে মারা যান। বিপ্লবী বাঘা যতীন বেঁচে ছিলেন মাত্র 36 বছর। এই ছোট্ট জীবনে তিনি তার জীবন সংগ্রাম দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে গিয়েছিলেন। মানুষের স্বাধীনতা, অধিকার ও শোষণ মুক্তির আন্দোলন যতদিন চলবে ততদিন তিনি বেঁচে থাকবেন মানুষের মাঝে, বেঁচে থাকবেন যুগ যুগান্তরের ইতিহাসে, মানুষের চেতনায় ও কর্মে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল কর্মকরকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।